রনি ভাই, এই যে রাজনীতিতে খুবই অদ্ভুত জায়গায় থাকি, দরজার সামনে কিছু ঘটে, দরজার পেছনে কিছু ঘটে। তো দরজার পেছনে কি কিছু ঘটছে? হ্যাঁ, অবশ্যই ঘটছে। আমরা কতটা ত্যাগ করছি, কতটা পাচ্ছি এই পেছনের ঘটনায়, কি মনে হয় আপনার? পিছনের ঘটনা তো আমরা আন্দাজ করতে পারি, কিন্তু আমরা একজ্যাক্টলি বলতে পারি না। আন্দাজ করতে পারি এইভাবে যে, যেহেতু আপনারা দুজনই খুব বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষক, মোরলেস ছাত্রদের পড়ান, ছাত্রদের চোখ দেখে, বডি দেখে আপনার অনেক কিছু। এটা কোনো বিষয় না, আপনি অনেক বড় বর্ষিয়ান মানুষ। না না না, ঠিক আছে, তবু আমি বলছি যেটা বোঝা যায়। অর্থাৎ মানুষের জন্মগতভাবে কতগুলো কমন সেন্স থাকে। একত্রে বসলে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের চাহনি, এই সমস্ত জিনিস দেখে বোঝা যায় যে আসলে সে ভালো আছে না মন্দ আছে। তো বাংলাদেশে এখন যারা সরকারি দল আছে বিএনপি, এবং যারা বিরোধী দল আছে এনসিপি এবং জামাত, মানে রিদম বলতে, রাজনীতির যে রিদম বলতে যেটি বোঝায়, আমি ব্যক্তিগতভাবে তাদের কারোর মধ্যে সেই রিদমটা দেখছি না। যখন নৈতিক জায়গাগুলো আঘাতপ্রাপ্ত হয়, গোপনে কোনো একটি কাজ একটা মানুষ করে ফেলে, তার মধ্যে একটা ভয় থাকে যে এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তো লোকজন আমাকে মন্দ বলবে। তখন সেই ধরনের একটা দেখবেন যে পরিবেশ পরিস্থিতিতে একটা মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ হয়, সরকারি দল এবং বিরোধী দল উভয়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আই এম গেটিং দ্য সেম অ্যাটিটিউড, দিস ইজ ওয়ান। তাহলে তারা এই ক্ষমতায় আসার আগে এমন কিছু বলেছে, এমন কিছু করেছে, বা এমন কিছু জানেন যেটির আতঙ্ক তাদেরকে পেয়ে বসছে যে জনগণ যদি এটা জানে তাহলে মানে যাকে বলা হয় আমাদের জন্য ভালো পরিণতি হবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, দেখবেন যে আমরা যারা চ্যাংড়া পোলাপান দেখেছি গ্রামের, বুড়া মানুষ যে কোনো কারণে একটা কাজ করে ফেলেছে গ্রামে, মানে অজপাড়ায় গায়ে এরকম, আমরা তো গ্রামের মানুষ একবার, আমার সেই গ্রাম থেকে আমি এসেছি। তো গ্রামে অনেক আনপ্লিসেন্ট যে ঘটনাগুলো এর বয়স্ক মানুষরা হয়, কেউ পাট খেতে যায়, কেউ ধান খেতে যায়, তো ওই দৃশ্য ছোট পোলাপান দেখে ফেলে। তো দেখা ফেলার পরে ওই পোলাপানগুলো বুড়া মানুষকে ভয় দেখায়, বলে না যে আমি বলে দেব, কিন্তু তারা ভয় দেখায়। এবং বুড়া তখন বলে যাচ্ছে, ও দাদা ঠিক আছে, বা বাবা ঠিক আছে, অসুবিধা নেই। তখন ওই বুড়াকে জিম্মি করে তারা বেয়াদবি করে, সব কিছু করে। তো এরকম কিছু ঘটনা। এখন আমাদের এই সমাজে জেনজির নামে কিছু তরুণ, তাদের যে অ্যাটিটিউড, কথাবার্তা, তারা যেভাবে গালাগালি করছে, অবস্থার দৃষ্টি মনে পড়ে যে আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের কিছু গোপন বিষয় তারা জেনে গেছে। জেনে যাওয়ার ফলে তারা খুব একেবারে সেই যাকে বলা হয় কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো তারা দাপট দেখাচ্ছে, তারা কথাবার্তা বলছে, তারা দিদারসে গালাগালি করছে, যাকে তাকে মানে ক্ষমতা থেকে নামিয়ে ফেলার যাকে বলে চক্রান্ত করছে। এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো বিষয় না। রাজনীতিতে এটা কখনো আমাদের জীবনে আমরা এটা কখনো দেখিনি যে এই পর্যায়ের লোক, মানে যাদের বয়স বিলো 30, তারা বিলো মানে অ্যাবভ 60 আর অ্যাবভ 70 যারা লোকজন রয়েছেন, বিশাল পদ পদবি নিয়েছেন। আমরা তো এই কদিন আগে এই প্রথম দেখলাম যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে মানুষ ভুয়া ভুয়া বলছে। তো আমাদের এর আগে এখন ধরেন সালাউদ্দিন সাহেব, সে তো বেশ পাওয়ারফুল মানুষ, প্রধানমন্ত্রী, তাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, দেখতেও সুন্দর, লেখাপড়া জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অগ্রজ, সব মিলিয়ে তার অনেক অনেক যোগ্যতা। কিন্তু এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ধরেন সারা খাতুন, তারপর আসাদুজ্জামান খান কামাল, তারা খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন অ্যাজ এ হোল। কিন্তু কেউ কিন্তু তাদেরকে ওই পুলিশের ভয়ে, তাদের হাতে যে ক্ষমতা আছে এই ভয়ে কেউ কখনো তাদেরকে ভুয়া ভুয়া বলতে পারেনি। যত গালাগালি ওবায়দুল কাদেরকে গালাগালি করেছে যে এরা কাউয়া কাদের, অমুক কাদের, অমুক কাদের, কিন্তু আপনি দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনো কেউ গালি দিত না। এটা আমাদের একটা কালচার। আর শেখ হাসিনাকে বদদুয়া করতো যে আল্লাহ এটা মরে না কেন, হ্যাঁ এটার গজব নাজিল হয় না কেন, আল্লাহ তুমি দরকার হলে একটা বেহেশত দিয়ে দাও। কিন্তু এই যে আমাদের জ্বালাচ্ছে, কিন্তু ওই বট বাহিনীর মাধ্যমে তাকে নানা রকম গালাগালি করতো। ওই যে বিদেশে সেফায়েতুল্লাহ সেফু, তারা গালাগালি করতো। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে কেউ যদি
প্রকাশ্যে তাহলে বলতো উনি হলেন অলি আল্লাহ, উনি হলেন আল্লাহ হজরত, উনি না হলে বাংলাদেশ থাকতো না, এই ধরনের কথাবার্তা সবাই বলতো। তো সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনকে একত্রে ভেবে মিরপুরের মতো একটা জায়গাতে বহু মানুষ একত্রে ভুয়া 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 বলে গালাগালি দিল, এটা লক্ষণ ভালো না। ইট মিনস পর্দার আড়ালে কিছু একটা ঘটেছে যেটা এরা দেখেছে, আর কিছু একটা ঘটতে যাচ্ছে যার কারণে তাদের যে স্ট্রেংথটা আছে। আপনি দেখবেন যে আমরা ছোটোবেলায় প্যান্ট পরতাম না, সবাই প্যান্ট পরতাম, একটা নির্দিষ্ট সময়ের পরে প্যান্টের রাবার ঢিলা হয়ে যেত। তো রাবার ঢিলা হয়ে যাওয়ার পর সারাদিন শুধু প্যান্ট টানতে হতো উপরে যে কখন খুলে যায়। তো এখন এরকম অবস্থা হয়ে গেছে, সরকারের যে একটা ইলাস্টিসিটি আছে যেটা তাকে আঁকড়ে ধরবে রাষ্ট্রের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, জুডিশিয়ারির সঙ্গে, সব জায়গাতে রাবারগুলো ঢিলা হয়ে যাচ্ছে। ঢিলা হয়ে যাওয়ার পর এখন সরকারকে প্যান্ট ঠিক রাখবে না দৌড় দেবে না কাজ করবে, এরকম সব কিছু অসামঞ্জস্যকর আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আপনি যে প্রশ্নটা করলেন যে ইট সিমস যে পর্দার আড়ালে সামথিং ইজ কুকিং, কিছু একটা রান্না বান্না এই জন্য হচ্ছে। কি আপনি সাম্প্রতিক সময় বলেছেন যে সরকার চালানো এত সহজ নাকি রে ননি? হ্যাঁ, সরকার, এটা আমি এদেরকে বলিনি, এতে মানে অ্যাজ এ হোল বলছি। এখন কেউ যদি মনে করে যে আমাকে ননি বলেছে, তাহলে নট লাইক দ্যাট। আমি যেটা বলেছি যে সরকার চালানো বা রাষ্ট্র চালানো আসলে সত্যিকার অর্থে একটা কঠিন একটা বিষয়। এদের এই পূর্বক্ষণে আমার যে বোন, তাকে কিছুটা হলেও তো আমার আসলে স্বস্তি দেওয়া উচিত। অবশ্যই মন আমার আসলে একটুও খারাপ না। আমার কাছে যেটা মনে হচ্ছে, নাহারিনের মধ্যে একটা অসাধারণ বিধাতা একটা সুন্দর গুণাবলী দিয়েছে। সেই গুণাবলী হলো যে সে বোধহয় বারবার কবি নজরুলের সে বিখ্যাত বিদ্রোহী কবিতার ওই অংশটিকে, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এইটার আলোকে তার জীবনের যত অভাব থাকুক, অভিযোগ থাকুক, যা কিছু থাকুক, সে আসলে ওটাকে বাদ দিতে চাচ্ছে। বাদ দিয়ে যা কিছু পজিটিভ, প্রশংসার কিছু যা কিছু আছে, ভালো যা কিছু আছে, সেটাকে তাই সে লাইমলাইটে আনতে চাচ্ছে। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা খুবই ভালো। বাংলাদেশে এখন অনেকগুলো সমস্যা আছে। এখন যদি সারাক্ষণ আমি শুধু জ্ঞান করে সেই সমস্যার কথাই বলতে থাকি, যতটুকু মানুষের কর্মস্পৃহা আছে এটাও নষ্ট হয়ে যাবে। অভাব তো আছেই, এর বাইরে আমরা একটু ভালো কথা বলি না, একটু সুন্দর কথা বলি। তো সেক্ষেত্রে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী এসেছেন, যে প্রধানমন্ত্রী অসাধারণ পোশাক পরেন। এরকম পোশাক আসলে আমাদের পাক ভারত উপমহাদেশে অন্য কোনো প্রধানমন্ত্রী পরেন না। একেবারে সাধারণ, মনে হয় যে সবচেয়ে কম দামি, সবচেয়ে অর্ডিনারি, কিন্তু সুন্দর। তো এরকম একটা প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে পেয়েছি। উনি যদি নেতৃত্ব দিতে পারেন, তো এই দেখুন আসলে এই যে নাহারিন আর আমার মধ্যে ডিফারেন্স হলো, আমি খুব স্টাইল করে অনেক দিন যাবৎ চলি, অনেক আগের থেকেই। আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ইন 1986। ততক্ষণ থেকে যত ফুটানি আছে, সব ফুটানি আমি করি, ভালো পোশাক আশাক করি, সব কিছুই করি। কিন্তু এই প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আপনি দেখেন, নাহারিন ভালো করে লক্ষ্য করেন যে আমি আজকে ইন করিনি, আমি যে আমার শার্ট প্যান্ট প্রধানমন্ত্রীর মতো পরে আসছি। তো এটা যে আমি শুধুমাত্র বললে হবে না। এবং আমি আমার ঘরে যে এসি এয়ার কন্ডিশনিং যেটা আছে, সেটা আমি 25-এর মধ্যে রাখার চেষ্টা করি। তো এটা বলার নাই, প্রথম আমি বললাম যে না, একজন মানুষ সে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে তারও তো একটা ভালো ট্র্যাডিশন আছে। তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন, আইডল হিসেবে প্রধানমন্ত্রী দেখছেন। হ্যাঁ, না, তার বাবা রাষ্ট্রপতি, অনেক কিছু। তা সে যদি বলে যে না, আমি রোলস রয়েছে চড়বো, আমি সবচেয়ে দামি ঘড়ি যেগুলো আছে সেগুলো পরবো, আমি এটা করব, আমাদের কিন্তু বলার কিছু ছিল না, বিকজ সে সেটা ডিজার্ভ করে। কিন্তু তা না করে সে খুব সাধারণ একটা পোশাক আশাক পরছে, সব কিছু করছে, ইট অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মেজাজ খুব গরম হয়ে যায়। তার আশেপাশে অনেকগুলো মন্ত্রী আছে, এই গরমের মধ্যে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তারপরে শেষে বৃষ্টি হওয়ার আগে ভ্যাপসা গরম, এর মধ্যে কোট পরে মানে তারা ঘোরাফেরা করে। এই আলাপটা আমরা একটু পরেই যাব করে, কিন্তু আমি মনে হয় যে আপনি ওই আগের আলাপটা শেষ করেন, যেটা হচ্ছে আমরা ইউনূসের প্রশ্নে। তো সেই দিক থেকে আমি সেখানেও আর চলে আসবো খুব অল্প সময়ের মধ্যে। তো এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা প্রশংসা করব, তার আশেপাশের লোকজন তাকে মান্য করেন না, তাকে সম্মান করে না। তাদের সবারকে আগে উচিত প্রধানমন্ত্রীর মতো পোশাক আশাক পরা। এবং বিশেষ করে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে তিনি যেভাবে 2বার ধাক্কা দিয়ে বসালেন, মানে ওনাকে বসতে বলেছেন হাত দিয়ে, কিন্তু
পাবলিক বলছে ধাক্কা দিয়ে ওনাকে বসানো হয়েছে। তো এই জিনিসগুলো আসলে মানে দেখলে আমাদের আসলে নারীর মন ভালো থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের যে প্রধানমন্ত্রী, আমি যতটুকু এই পর্যন্ত দেখেছি তিনি দয়ার সাগর। তিনি দয়ার সাগর, অনেক কাজকর্ম তিনি করেছেন যেখানে তার মানবিকতা এবং তার যে দয়া এটা তাকে ইনফ্লুয়েন্স করে ভালো কাজ করার জন্য। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন খুবই মুসিবতের মধ্যে আছে, ভীষণ রকম মুসিবতের মধ্যে আছে। তার পিছনে জামাত লেগেছে, এনসিপি লেগেছে, আওয়ামী লীগও তার পিছনে লেগেছে। ডিপ স্টেট কি চাচ্ছে? ডিপ স্টেট কি চাক বা না, ডিপ স্টেটও তাকে এখন পছন্দ করছে না। যে এই লোকটাকে যত মনে করেছিলাম এটা একটা বোকা আসবো, খালি বড় বড় কথা বলে আর বুড়া মানুষ খালি হাসে। এত হাসলে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব থাকে না। যেখানে হাসার দরকার নাই সেখানে হাসে আর খালি ইংরেজিতে কথা বলে। আসলে সবকিছু ত্যাগ করতে হয়। কোন সময়ে কোন সিজনে কি পড়বো কি পড়বো না, কোথায় কি পড়ে যাব, কি ত্যাগ করব কি রাখবো, কতটুক আবহাওয়ায় কিসে থাকবো, এই বিষয়গুলো মনে হয় খুব জরুরি। অতএব কোন সময়ের মাহফিল কখন হবে, রনি ভাই আপনি যে কথা বলছিলেন এই মাহফিলের আলোচনায় যাব, কিন্তু আপনি ডক্টর ইউনূস নিয়ে একটা কথা বলছিলেন, তারপরে যদি মাহফিলকে যুক্ত করেন। যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সম্ভাবনার জায়গাগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। মার্কিন ডিপ স্টেট এখন আর তাকে লায়াবিলিটিস মনে করছে, যে একে দ্বারা কোনো কাজ হবে না, বরং এর পেছনে যে ইনভেস্ট করা হয়েছে, যে সময় দেওয়া হয়েছে, ইটস এ টাইম, মানি অ্যান্ড এনার্জি ওয়েস্টিং। অন্যদিকে ওই বিভিন্ন সম্ভাবনা অতটা নাই যতটা না না ইভেন কি তার যে স্ফিয়ারে কথা চলছে না। হ্যাঁ, ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে তার সম্পর্ক যেটা ছিল সেটাও নাই। ব্যবসা বাণিজ্য যে নোবেল কমিটি থেকে শুরু করে অন্যান্য যে জায়গা সে একটা বলয় গড়ে তুলেছিল। এই 18 মাসের ক্ষমতার কারণে তার কথা, তার অ্যাটিটিউড সব কিছু বাদ দিয়ে এখন সে নির্মম, নিঃসঙ্গ, মানে তার কাছে আসলে কেউ নাই। আর তার এই দুর্দশা দেখেই আমাদের প্রধানমন্ত্রী, যিনি দয়ার সাগর, তার মনের মধ্যে এক ধরনের মহব্বতের ঢেউ জেগেছে। ঢেউ জেগেছে হয়তো, মানে হয়তো বলছি, নট লাইক দ্যাট। আপনি কি করে বুঝতে পারছেন এটা এত দূর থেকে? ওই যে বুঝতে পারছি এই কারণে যে ধরুন মধ্যে আমরা শুনলাম যে তার বিশেষ যে অধিকার, যেটা ভিভিআইপি প্রোটেকশন নেওয়া, এটা বাতিল হয়ে যাচ্ছে। পরবর্তী দেখা গেল সরকার যেটা বললো যে না, এটা বাতিল করা হচ্ছে না, আর কিছুদিন থাকলো। এই গেল একটা। 2 নম্বর হলো যে প্রধানমন্ত্রী তো খুব কৃতজ্ঞ, এ গ্রেটফুল ম্যান। তো সে চিন্তা করছে যে সামহাও দুনিয়াতে যে কোনো ভালো কাজের জন্য তো একটা ওসিলা লাগে, তো সেই ওসিলার প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। এখন জনগণ তাকে ভোট দিয়েছে, আল্লাহ তার তকদিরে লিখে দিয়েছে যে তুমি প্রধানমন্ত্রী হবা, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওসিলাটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আজকে এই ইউনূসের এই বিপদের দিনে, যেখানে দুনিয়ার সব মানুষ তাকে ছেড়ে দিয়েছে, সবাই তাকে গালাগালি করে, সবাই তাকে ফাঁসিতে লটকাতে চায়, হামের টিকা দেওয়া হয়নি এজন্য সে শিশু মৃত্যুর অভিযোগ করে তাকে বিচার করতে চায়, তাকে আবার সে কোর্ট কাছারিতে আনতে চায়। তো এই জায়গা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী তার দয়ার সাগরে ঢেউ এসে যায় এবং তিনি যদি এই ভদ্রলোককে রাষ্ট্রপতির মতো একটা সুরক্ষিত পদে নিয়োগ দান করেন, আর উনি যদি গণভবনেরটা ভাঙছেন অসুবিধা নেই, কিন্তু বঙ্গভবনের মতো একটা সুন্দর জায়গাতে তিনি ঢুকতে পারেন, আর বয়স যেহেতু এখন প্রায় 87-88 বছর, 5 বছর থাকলে ওনার বয়স 93 বছর, এবং 93 বছর হয়ে গেলে তখন আলটিমেটলি আমরা এত বুড়া মানুষের সাথে মানুষ আর রাগ করতে পারে না, তার এদিক ওদিক হয়ে যায়। দেখেন তুফাইল আহমেদ এখন কেমন হয়ে গেছে। হ্যাঁ, তো যার জন্য যে মানুষ তুফাইল আহমেদ যা ক্ষতি করেছে, সেও এখন তার এই অবস্থা দেখলে মনে হয় থাক বাবা, এ দরকার নেই, হ্যাঁ মাফ করে দেয়। ইউনূস সাহেবের একই অবস্থা। তো এই জন্য আসলে তিনি রাষ্ট্রপতি হবেন এই ধরনের একটা কথাবার্তা কিন্তু আলোচনা আছে। আচ্ছা, এখানে আমি কোনো চক্রান্ত দেখছি না। যদি এটা হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা, তার দয়া, তার মহানুভবতা, এটাই আমার কাছে মনে হচ্ছে। এখানে আমি একটু নাহরিনের কাছে একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে নাহরিন, মানে এই আজকালকেই একটা বক্তব্য এসছে আসিফ মাহমুদ, উনি একটি কথা বলেছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। তো এই বয়ানটা মানে
এখন কি সঠিক সময়, ওনারা কি আসলে ত্যাগ করছেন না গ্রহণ করছেন না ভায়োলেন্সের? এই মানে কি, মানে একটি দেশে এরকম একজন রাজনৈতিক নেতা এরকম একটি বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন? তার আগে আবারও পুরনো কথায় যাই, রনি ভাইয়ের আসলেই মন ভালো নাই। হ্যাঁ, এটা উনি কোনোভাবেই আজকে আমাকে প্রমাণ করতে পারছে না। ধরেন এই যে বলছেন প্রধানমন্ত্রী দয়ার সাগর, 6 বার বললেন মনে হয়। প্রধানমন্ত্রীর দয়ার সাগর তো আসলে না, আমার কাছে মনে হয় যে এটাই সাধারণ মানুষ। মানে এটা দয়ার সাগর, কারণ হয়েছে কি, রনি ভাই তো এই সিস্টেমের মধ্যে, উনি 86 সাল থেকে এইসবের সাথে জড়িত, রাজনীতির সাথে। তো উনি তো আসলে অনেক অন্যরকম সাগর দেখেছেন, অনেক সময় মরুভূমিও দেখেছেন। তো এই জন্য প্রধানমন্ত্রীর সাধারণ যে অ্যাটিটিউড, সেটা রনি ভাইয়ের বারবার মনে হচ্ছে প্রধানমন্ত্রী দয়ার সাগর। আবার ধরেন এই যে পোশাক নিয়ে এত কথা হচ্ছে, সালাউদ্দিন সাহেব স্যুট পরলেন, কি গরমে কি পড়লেন। রনি ভাইকে একবারও গত ইন্টারিমের সময় প্রশ্ন করেছিলেন যে ডক্টর ইউনূস কেন চেকের এরকম ফতুয়া পরে ঘুরে বেড়ান? করেন নাই। কেন করেন? করেছেন। আচ্ছা, হয়তো তাহলে করেছেন। আমার রনি ভাই সবসময় মানুষের বাহ্যিক অ্যাপিয়ারেন্স উইথ ডিটেইল একটা আমি এখানে একটা পজিটিভ জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে পোশাকের স্বাধীনতা। তাহলে এটা একটা বড় কথা না যে ধরেন আপনি যদি গরমে স্যুট পরে সারভাইভ করতে পারেন, আপনার আমার সমস্যা কি? পড়ুক না, ভালো তো লাগে দেখতে। ধরেন একটা বাগানে শুধু খালি সাদা গোলাপ, সেটা দেখতে কেমন লাগবে? সেখানে ধরেন লাল গোলাপ আছে, রজনীগন্ধা আছে, ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে, দেখতে ভালো লাগারই কথা। তো আমি মনে করি যে রনি ভাইয়ের আসলেই মন ভালো নাই। ঈদের আগের রাত্রে আমি সত্যিই চাই যে ওনার মনটা ভালো হোক। হ্যাঁ, আর যেমন ধরেন যে আমাদের মানে প্রধানমন্ত্রী যেখানে খুবই সিম্পল ড্রেস পরছেন এবং আমাদের পরিবেশ যে এখন যে চারদিকে ভ্যাপসা গরম, এটা খেয়াল রাখছেন, কিন্তু আমাদের অন্যান্য বড় মন্ত্রীরা ওনারা এটা মনে রাখতে পারছেন এটা না। আসলে আমার কাছে মনে হয় যে এটা তো আসলে আগে এরকম পোশাক না, পরতেন কিন্তু না। প্রধানমন্ত্রীর জায়গা থেকে বা প্রধানমন্ত্রী কি পড়লেন না পড়লেন, সেটা সুন্দর, হ্যাঁ, সেটা সমস্যা নেই, কিন্তু তার সাথে যারা আছে পারিষদ, কিন্তু পারিষদ হচ্ছে কি বসে থাকতে পারছেন না, মানে ধরেন এত গরমের মধ্যে। আমার যুক্তিটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো কাউকে ইম্পোজ করে নাই। এবার প্রধানমন্ত্রী বলে নাই যে আমি তোমার রোল মডেল, তুমি আমার মতো পোশাক পরো। এটা প্রধানমন্ত্রী বলে। রনি ভাইয়ের এটা বদান্যতা যে রনি ভাই প্রধানমন্ত্রীর মতো পোশাক পরছেন, এসি কমিয়ে বাড়িয়ে রাখছেন বাসায় 27। ওই যে রনি ভাই বললেন না যে উঠে যাচ্ছেন বারবার বসায় পড়তে, আমি মনে করি, আমি মনে করি যে প্রধানমন্ত্রী এটি নজরে আনবেন যে রনি ভাই এরকম একটি কাজ করছেন, খুবই অ্যাপ্রিসিয়েবল। এটা সব ঠিক আছে। তবে পোশাক নিয়ে আমি যদি সিরিয়াস নোটে বলি, এটা যার যার ব্যক্তি স্বাধীনতা। আমাদের ভালো লাগে কি লাগে না সেটাও ব্যক্তি স্বাধীনতা। আর আপনি যে কথাটি বলছিলেন যে যখন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তখন সম্ভবত পাবলিক পারসেপশন খুব গুরুত্বপূর্ণ। পাবলিক পারসেপশন গুরুত্বপূর্ণ, এবং পোশাক মানে রাজনীতিতে পোশাক কিন্তু এক ধরনের ধরেন একটা আইডল তৈরি করে। যেমন বেগম খালেদা জিয়া, আপনি দেখেছেন যে উনি কিন্তু পোশাকের একটি আইডল ছিলেন না? এবং ধরেন নারীর ক্ষমতায়নের এটাও আমি একটা পার্ট দেখি যে সময় এটা ধরে নিলাম অবশ্যই ব্যক্তি পছন্দ, কিন্তু আপনি ভায়োলেন্সটা নিয়ে একটু কথা বলেন। এখন ধরেন পোশাকেরটা বাদ দিয়ে আমি ভায়োলেন্সের যে প্রশ্ন আসলো, যেমন ধরেন ডিম মারার এগেইনস্টে ভায়োলেন্সের প্রশ্ন চলে এসছে, হ্যাঁ, বা ধরেন মব ভায়োলেন্সের এগেইনস্ট, ওটা মব হয়েছে ওখানে। তো এই যে আবার একজন ভায়োলেন্স করার কথা বললেন, এবং জুলাই অভ্যুত্থানে তারা দেখিয়েছে ভায়োলেন্স, এইটাও তারা মানে একদম উপস্থিত করলেন। আপনি দেখেন জুলাই অভ্যুত্থানকে এখন এমন জায়গায় চলে গেছে, রাজনীতিকরণের জায়গা, এটাকে ভায়োলেন্স বলা হচ্ছে। যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা বলছে এটা ভায়োলেন্স। মানে এটার মতো দুঃখের সংবাদ তো আর কিছু নাই, কারণ এটাকে তো আমি ভায়োলেন্স হিসেবে দেখতে চাই নাই। আবার আপনি জুলাই নিয়ে একটা কথা বলেন, দেখবেন হামলে পড়বে আপনার উপর। তার মানে তারা যখন তাদের যে স্ট্যান্ডটা দরকার সেটাই নিচ্ছে। জুলাইকে আমি মনে করি না এটা কোনো ভায়োলেন্স ছিল, এবং এই ভায়োলেন্সের হুমকি দিয়ে আপনি দেখেছেন তাদেরই একজন নারী নেত্রী যিনি সংসদে গেছেন, যখন প্রথমে যেটি অপর দলকে মানে প্রশ্নবিদ্ধ করার প্রয়োজন হয়েছে তখন বলেছে পিস্তল, একটু পরেই পিস্তল আবার চাইনিজ লাঠি হয়ে গেছে। গত পরশুদিনেরই তো বা কালকেরই ঘটনা। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ভায়োলেন্সের হুমকি দেয়া মানেই হচ্ছে পরিষ্কার। নাহারিন, আপনার কথা একদমই পরিষ্কার, যেটা হচ্ছে আপনি বলেছেন ভায়োলেন্সের ক্ষেত্রে। রনি ভাই, আপনি কি কিছু যোগ করতে চান? 30 সেকেন্ডে যদি একটু কিছু যোগ করেন ভায়োলেন্সের এই স্টেটমেন্টে। আমি মনে করি যে কোনো ফর্মই আসুক না কেন, ভায়োলেন্স ইজ অলওয়েজ ভায়োলেন্স। এটা করা উচিত না। আর যে করে এটা তার মনস্তাত্ত্বিকভাবে তাকে আরও মন্দ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, এবং একটা সময় কোনো লোক না পেলে মানুষ নিজের উপর নিজে ভায়োলেন্স করে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, যার উপর এই ভায়োলেন্স করা হয় তার যে মনস্তাত্ত্বিক জগতে যে অবদমিত অপমান তাকে তাড়া করে,
প্রত্যেকটা মানুষেরই একজন বাবা আছে, পরিবার আছে, আত্মীয় আছে, স্বজন আছে। আপনি যাকে অপমান করলেন না কেন, দিন শেষে গিয়ে ওই পরিবারের কাছে গিয়ে তার যেটা বিষণ্ণতা, ছোট একটা শিশু দৌড়ে আসে, বাবা তোমাকে মেরেছে, বাবা তোমাকে কাজগুলো করেছে, এগুলো খুবই মর্মান্তিক। সো উই মাস্ট বি কেয়ারফুল এই বিষয়গুলোতে। রনি ভাই অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ ডক্টর নাহারিন আই খান, দুজন